দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ দিল ভারত। মিয়ানমার সেনাবাহিনীর ওপর যৌথ হামলার হুমকির মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব জান্তা সরকারের। এবার ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বরও ফেসবুকে নিষিদ্ধ। এখনও নীল থেকে ফোরাত পর্যন্ত দখলের স্বপ্ন দেখে ইসরায়েল। উইঘুর মুসলিম নির্যাতনে উদ্বিগ্ন জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা। এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে বাংলাদেশ ভারত, জানালো বিশ্বব্যাংক। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে আমি রিয়াদ মাহমুদ। ইসরায়েল যেভাবে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে তা প্রকৃতপক্ষে দখলদারিত্ব বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার বাইডেন প্রশাসন এ মন্তব্য করে। ডোনাল্ড ট্রাম্পের সরকার এ বিষয়ে যে বক্তব্য দিয়েছিল তার চেয়ে ভিন্ন অবস্থানের আভাস দিচ্ছে এই বিবৃতি। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বাইডেন প্রশাসন এ বিষয়ে এমন অবস্থান নিয়েছে। মানবাধিকারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে পশ্চিম তীরের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ দখলদারিত্ব শব্দটি ব্যবহার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান। তিনি বলেন, বহু দশক ধরে পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো এ দ্বিপাক্ষিক ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। কিন্তু ইসরায়েলপন্থী ট্রাম্পের আমলে অত্যন্ত রূঢ়ভাবে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ডগুলোর পরিবর্তে লেখা হয়েছে ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা। এর মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকার করা হয়নি। প্রথম যে রিপোর্ট বাইডেন প্রশাসন অনুমোদন করেছে সেটা মঙ্গলবার প্রকাশ পেয়েছে। সেখানেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে, কিন্তু তারা যে ভাষা প্রয়োগ করেছে তার দ্বারা কোনো পক্ষ অবলম্বন করা হয়নি। মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা লিসা পেটারসন বলেন, এ প্রতিবেদনে সাধারণত ভৌগোলিক নামগুলো ব্যবহার করা হয়েছে। ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা উল্লেখ করায় পাঠ করা সহজে ও স্পষ্টভাবে ব্যাপারটা বুঝতে পারছেন। ট্রাম্পের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও পূর্ববর্তী নজির ভঙ্গ করে পশ্চিম তীরের ইহুদি বসতিতে সফর করতে যান। ওই সময় তিনি বলেন, সার্বিকভাবে আন্তর্জাতিক ঐক্যমত্য অনুসারে পশ্চিম তীরের ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলা হচ্ছে, কিন্তু তিনি এ ব্যাপারে একমত নন। তার মতে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বৈধ। তিনি ট্রাম্পের সাথে মিলে ইসরায়েলকে এই ইঙ্গিত দেন যে ফিলিস্তিনিদের ভূমি দখলে কোনো বাধা নেই। ট্রাম্প এটাও স্বীকৃতি দেন যে জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এছাড়া সিরিয়ান গোলান মালভূমির দখলকেও স্বীকৃতি দেন তিনি। ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে 2005 সালে, কিন্তু হামাস শাসিত জনবহুল এ ভূখণ্ডের আকাশসীমা ও সীমান্ত নিয়ন্ত্রণ করছে তারা। বাইডেন প্রশাসনের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন এই ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র জেরুজালেমের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীত কিছু করবে না, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অনেক কাজ করবে। এ খবর জানিয়েছে আল আরাবিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। দেশটিতে মানবাধিকারের শোচনীয় পরিস্থিতির রেকর্ড এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের বিষয়ে জরুরি ভিত্তিতে দৃষ্টি দিতে সোমবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। এ খবর দিয়েছে ভারতের অনলাইন স্ক্রল। এতে বলা হয়েছে, জাতিসংঘে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে বলেছেন, রাষ্ট্রীয় মদতে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ভারতের বিরুদ্ধে বিদেশ পরায়ণ এবং মিথ্যা প্রচারণা চালানোর জন্য তিনি পাকিস্তানের সমালোচনা করেন। পবন বাধে দাবি করেছেন, পাকিস্তানে জোরপূর্বক গুম করে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। তার ভাষায়, ভিকটিমদের গ্রুপগুলোর মতে 2000 সাল থেকে বেলুচিস্তানের হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গেছেন। তাদের কণ্ঠ শোনার জন্য নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা লড়াই করে যাচ্ছেন। গত মাসে এসব পরিবারের সদস্যরা ও তাদের শত শত সমর্থক ইসলামাবাদের বিক্ষোভে 10 দিনের অবস্থান ধর্মঘট পালন করেন। বেলুচিস্তান এখন ল্যান্ড অফ ডিসঅ্যাপিয়ারেন্স বা নিখোঁজ মানুষের ভূমি হিসেবে পরিচিত হয়েছে। পাকিস্তানের কুখ্যাত আইনের অধীনে ধর্মবিদ্বেষী অভিযোগ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জাতিসংঘে তথ্য তুলে ধরেছেন তিনি। এক্ষেত্রে তিনি একটি ঘটনার কথা বলেন। সেটা হলো 12 বছর বয়সী একটি বালিকাকে অপহরণ করেছিলেন এক পাকিস্তানি ব্যক্তি। পরে ওই বালিকাকে বাধ্য করা হয়েছে তাকে বিয়ে করতে। পবন বাধে বলেন, পাকিস্তান খ্রিস্টান, হিন্দু এবং অন্য সংখ্যালঘুরা কি রকম বৈষম্যের শিকার হচ্ছেন এটা তার প্রতীকী রূপ। 2020 সালের সেপ্টেম্বরে করাচিতে সমবেত হয়েছিলেন কমপক্ষে 30,000 মানুষ। তারা দাবি করেছিলেন, শিয়া মুসলিমদেরকে ধর্মান্ধ বলে ঘোষণা দিতে হবে, ধর্ম অবমাননাকারী ঘোষণা দিতে হবে এবং তাদের শিরোচ্ছেদ করার দাবি করা হয়। তিনি আরও বলেন, এবছর জানুয়ারিতে শিয়া হাজারা সম্প্রদায়ের 11 জন কয়লা শ্রমিককে হত্যা করা হয়। এটা হলো পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক সহিংস তৎপরতা। তারা এমন ঘটনার ধারাবাহিক শিকারে পরিণত হচ্ছেন।
পবন বাধে আরও দাবি করেন সরকার ও মিলিশিয়ারা যে নির্যাতন করছে তা বড় করে প্রকাশ করতে ভীতশঙ্কিত পাকিস্তানি মিডিয়া। তার ভাষায় পাকিস্তানি একজন মন্ত্রী বলেছেন, যে ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে গলা থেকে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত। ভারতের অভিযোগ, পাকিস্তানের অধিকার কর্মীদের কুখ্যাত আইন দিয়ে টার্গেট ও অভিযুক্ত করা হচ্ছে। ওদিকে জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, অন্যদের ধর্মীয় উপদেশ দেওয়া বন্ধ করা উচিত পাকিস্তানের। তার দেশে যে লাখ লাখ মানুষ দুর্ভোগে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত তাদের। রাষ্ট্রীয় মদতপুষ্ট আন্তঃসন্ত্রাস বন্ধের জন্য পাকিস্তানের প্রতি বারবার আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ইতি ঘটনার কথা বলা হয়েছে। গত মাসে পাকিস্তান দাবি করেছে জম্মু ও কাশ্মীরে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। জবাবে ভারত বলেছে, এসবের পরিবর্তে পাকিস্তানের উচিত রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদে ভারতের সমালোচনা করেন পাকিস্তানি মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। এর জবাবে এসব কথা বলেছে ভারত। মিয়ানমারে সেনাবাহিনীর ওপর বিদ্রোহী গোষ্ঠীর যৌথ হামলার হুমকির মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। তবে নিরাপত্তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। এদিকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন গুলির পরও জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এক ভিডিও কনফারেন্সে সুস্থ সবল দেখা গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী মিনমিন শোয়ে। বুধবার 31 মার্চ নিজের আইনজীবীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার বিষয় নিয়ে আলোচনার সময় তাকে সুস্থ দেখা যায় বলে জানান তিনি। নিরাপত্তা বাহিনীর গুলিতে দিন দিন মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও নিজেদের দাবি আদায়ে বদ্ধপরিকর মিয়ানমারের জান্তা বিরোধীরা। সে লক্ষ্যেই 5 শতাধিক মানুষের মৃত্যুর পরও আবারও রাস্তায় তারা। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ছবি হাতে ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেন তারা। স্লোগানে স্লোগানে সুচিকে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পাশাপাশি দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। মিয়ানমারের দক্ষিণাঞ্চলেও জান্তা বিরোধীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। গণতন্ত্রের দাবিতে মোটর র্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাওয়াই শহরে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পরও আন্দোলন চলছে গণতন্ত্রপন্থীদের। ইয়াঙ্গুন, দাওয়ির পাশাপাশি মফস্বল শহরেও প্রতিদিনই বিক্ষোভ করছেন কুবিরোধীরা। মোমবাতি হাতে বিপ্লবী গানে গানে সামরিক সরকারের প্রতিবাদ জানান তারা। এদিকে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তার আইনজীবী। তিনি জানিয়েছেন সুচি সুস্থ আছেন। এর মধ্যেই বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন বন্ধ না করলে সেনাবাহিনীর ওপর পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটির 3টি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনালিটিজ ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি যৌথ বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়। একই দিন মিয়ানমার সেনাবাহিনী জানায় 1 মাসের জন্য বিদ্রোহী বিরোধী অভিযান বন্ধ রাখবে তারা। মিয়ানমারের দক্ষিণাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রোববার মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় হতাহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা বার্মা রেঞ্জার্স। হামলার জেরে থাইল্যান্ড সীমান্তে ভিড় করেছেন অনেকে। এদিকে মিয়ানমারে চলমান বিক্ষোভ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। এতে দেশটির পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানানো হয়। গত ফেব্রুয়ারিতে জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত 500-র বেশি মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও চিত্র সরিয়ে ফেলেছে ফেসবুক। ওই ভিডিও চিত্রটি ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ফেসবুক বলেছে, ট্রাম্পের কণ্ঠস্বর সংবলিত কন্টেন্ট তথা অডিও ভিডিও ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করে ফেসবুক। ওই সময় তার বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল। ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের স্ত্রী লারা ট্রাম্প, তিনি বর্তমানে ফক্স নিউজের একজন প্রদায়ক হিসেবে কাজ করছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশ তিনি পোস্ট করেছিলেন। তাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভিডিও চিত্রটি সরিয়ে ফেলার পর ফেসবুক কর্তৃপক্ষ লারা ট্রাম্পকে একটি ইমেইল করে। সেই ইমেইলের একটি স্ক্রিনশট পরে ফেসবুকেই পোস্ট করেন লারা। তাতে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং তার কণ্ঠস্বর সংবলিত কন্টেন্ট ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে এবং এ কারণে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক ওয়েবসাইট নিয়ে আবারও ফিরে এসেছেন অনলাইন দুনিয়ায়। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, নিজেদের ব্যক্তিগত অফিসের কাজ করতে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। ওয়েবসাইটটির নাম হলো 45office.com। এছাড়া ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন বলে কিছুদিন আগে খবর বেরিয়েছিল। তখন জানা গিয়েছিল 2 থেকে 3 মাসের মধ্যে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষকেরা এখনও নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখে। তিনি বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের সে স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল পতকের দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। 1948 সালে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে প্রথম অবৈধ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর 1967 সালের যুদ্ধে আরও বিশাল এলাকা এই অবৈধ রাষ্ট্রের সাথে যুক্ত করা হয়। এরপর বিশ্বব্যাপী ইসরায়েলের সমর্থকরা একটি ধারণা প্রচার করতে থাকে যে মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এই অবৈধ রাষ্ট্রকে বিস্তৃত করতে হবে। কিন্তু ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো শক্তিশালী ও কার্যকরভাবে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর ইহুদিবাদীদের ওই পরিকল্পনা এখন পর্যন্ত সফল হতে পারেনি। এ সম্পর্কে সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদীদেরকে আর 1 ইঞ্চি ভূমিও এই অবৈধ রাষ্ট্রের সাথে সংযুক্ত করতে দেয়া হবে না। চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বিগ্নতা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা সব অভিযোগ যাচাই বাছাই করে চীনে অবাধ প্রবেশাধিকারের দাবি করেছেন। বুধবার 31 মার্চ আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ান একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, চীনা ও বিদেশি মিলিয়ে 150-এরও বেশি কোম্পানি উইঘুর শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের প্রাপ্ত তথ্য এসব অভিযোগকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। ব্যবসা ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের কার্যকরী গ্রুপ বলছে, আমরা এসব অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চীন সরকারের সঙ্গে আমাদের সংলাপ জোরদার করতে প্রস্তুত। এই অভিযোগগুলোর প্রতি সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং আমাদের সঙ্গে গঠনমূলক কাজ অব্যাহত রাখার ইচ্ছাকে স্বাগত জানাই। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, চীনের উইঘুর শ্রমিকদের শোষণমূলক কাজ এবং অবমাননাকর জীবনযাপনে বাধ্য করা হয়েছে। জোর করে শ্রম ব্যবহারের মাধ্যমে নির্বিচারে আটকে রাখা, মানব পাচার এবং দাসত্বের কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। গণমাধ্যম থেকে আরও জানা যায়, কয়েক হাজার উইঘুরকে পুনঃশিক্ষা শিবিরের নামে বন্দী করে রাখা হয়েছে। এমনকি চীনের অন্যান্য প্রদেশের কারখানায় কাজ করাতে তাদের জোর করে স্থানান্তরিত করা হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা চীন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কাছেও চিঠি লিখেছেন, যারা চীনের অভ্যন্তরে ও বাইরে উইঘুরদের অপব্যবহারের সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগে সোমবার 29 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক সাক্ষাৎকারে জানায়, চীনের উইঘুর মুসলিমদের সঙ্গে কিভাবে আচরণ করা হচ্ছে সেটা খতিয়ে দেখতে বেইজিংয়ের সঙ্গে জাতিসংঘ আলোচনা শুরু করেছে। করোনা মহামারীর মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। এ সময়ের মধ্যে বৈষম্য বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ কমে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশ ও ভারতের নেতৃত্বে এই অঞ্চলের অর্থনৈতিক গতি ফেরানো সহজ হবে। 31 মার্চ বুধবার সাউথ এশিয়ান ইকোনমিক্স বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকভারি শীর্ষক এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, 2020 সালে যেখানে এই অঞ্চলে 5.4% প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল, সেখানে চলতি বছর এই অঞ্চলে 7.2% প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতির এই অগ্রগতি বা সম্প্রসারণ চালিত হবে মূলত বাংলাদেশ ও ভারত কর্তৃক। এটি 2022 সাল নাগাদ দক্ষিণ এশিয়াকে তার ঐতিহাসিক প্রবৃদ্ধির হার ফিরে পেতে সহায়তা করবে। লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলায় সাফল্য এবং আর্থিক নীতির সমন্বয় এই অঞ্চলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে সহায়তা করেছে। তবে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টি এখনও নাজুক রয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। করোনা মহামারী এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টিং স্কফার। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরও অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি স্থাপনের জন্য তাদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং নিজেদের দুর্লভ সম্পদগুলোকে প্রজ্ঞার সঙ্গে বিনিয়োগ করতে হবে। হার্টিং স্কফার বলেন, স্কুল বন্ধের মতো মহামারী নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রভাব কয়েক বছরের মধ্যে স্পষ্ট নাও হতে পারে। শিক্ষার এক্সেসের অভাব পড়াশোনার ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর পেছনে দক্ষিণ এশিয়াকে বড় অঙ্কের তহবিল খরচ করতে হতে পারে। এই অঞ্চলে আনুমানিক 55 লাখ শিশু স্কুল ছাড়তে শুরু করেছে বলেও জানান তিনি। তবে রেমিটেন্সের কল্যাণে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিয়াদ মাহমুদ।